হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রোতে। আমরা যেমন ডাব্লিউবিসিএস এর প্রতিটি বিষয় একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম, তেমনি আজকের টপিকে চলে এসেছি, যেখানে অ্যানশিয়েন্ট হিস্ট্রির নেক্সট টপিক পড়ব। সেটা হচ্ছে পরবর্তী মৌর্য যুগের গল্প। আমরা মৌর্য যুগ অব্দি প্রতিটি পরত ভালো করে দেখে নিয়েছিলাম। আজকে যেখানে আমরা পরবর্তী মৌর্য যুগের গল্প শুরু করতে চলেছি, তার শুরুতেই বুঝতে হবে যে অশোকের পরবর্তী কালে যখন মৌর্য সাম্রাজ্য দুর্বল হয়ে যাচ্ছে, সেই সময় দুটি ফ্যাক্টর কাজ করা শুরু করে দিচ্ছে। এক, এক্সটার্নাল বেশ কিছু ইনভেশন বা বৈদেশিক আক্রমণ হচ্ছে, অভিযান হচ্ছে। তেমনি ইন্টারনাল ফ্যাক্টরও কাজ করছে, ভারতবর্ষের অন্তর্নিহিত রাজনৈতিক দোলাচল পালাবদল চলছে। ভারতবর্ষের অন্তর্নিহিত ক্ষেত্রে একের পর এক বংশ আসছে, যেমন শুঙ্গ বংশ, কানহ বংশ, চিদি বংশরাজ আসছে। তেমনি ভারতবর্ষের অন্তর্বর্তী যে রাজ্যপাট, তার প্রশাসনিক দুর্বলতার সুযোগে বেশ কিছু বৈদেশিক শক্তিও তার সাম্রাজ্য বিস্তার করার দিকে এগিয়ে আসছে। যে মৌর্য আমলের আগের সময়কাল অবধি বলা যেতে পারে আলেকজান্ডার বা তার পরবর্তীকালে সেলুকাসের সময়কার সেলুসিড ডাইনেস্টি ছিল, সেই উত্তর সময়কালে বাল্হিক বা ব্যাকট্রিয়ান গ্রিক লোকজন তারা আবার সাম্রাজ্য বিস্তার করার দিকে এগিয়ে আসে। তার পরবর্তীকালে একের পর এক লোকজন অভিযান করে, যেমন শকেরা, তার পরবর্তীকালে পল্লবেরা এবং শেষমেশ কুষাণরাও ভারতবর্ষে এগিয়ে আসে। আমরা এবার এই দুটো ফ্যাক্টর কীভাবে পরবর্তীকালে মৌর্য যুগের শেষের দিকে বা পরবর্তীকালে উত্তরকালে কীভাবে তারা ভারতবর্ষে ভূমিকা রাখলো, সেইগুলোকে দেখে নেব। এই ক্ষেত্রে একটু বলে রাখি, তোমরা একটু যারা পুরনো তারা তো জানোই, বা যারা নতুন তারা একটু দেখে রেখো যে প্লেলিস্ট অনুযায়ী আমি কিন্তু আর্ট অ্যান্ড কালচারের ক্লাসগুলোও করাচ্ছি। তো সেই নিরিখে এই যে গান্ধার শিল্পকলা কিংবা অন্যান্য যে শিল্পকলা, সেগুলো কিন্তু যখন পড়াচ্ছি, সেখানেও কিন্তু অ্যানশিয়েন্টের বিভিন্ন প্রভাব, বিভিন্ন রাজবংশের প্রভাব, সেগুলোও কিন্তু সেখানে পড়ানো আছে। অবশ্যই এই দুটো কিন্তু প্যারালালি পড়ো, কারণ সিভিল সার্ভিস মিন সিভিল সার্ভিস। এনিওয়ে, প্রসঙ্গে চলে আসি। প্রথমে আমরা চলে আসব ব্যাকটেরীয় গ্রিক শক্তি কিভাবে তার শক্তি বিস্তার করেছে ভারতবর্ষের নিরিখে। এই ব্যাকটেরীয় গ্রিক শক্তি হিন্দুকুশ পর্বতকে বেস করে তারা ভারতবর্ষের দিকে এগিয়ে আসছে। পার্টিকুলার যেটা বললাম যে সেলুকাসের সেলুসিড সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি প্রভিন্স ছিল, তার নাম হচ্ছে ব্যাকটেরীয়। এবং এই ব্যাকটেরীয় যারা প্রভিন্স ছিল, যারা ওখানকার আঞ্চলিক গভর্নর ছিল, তারা প্রায় 200 বছর রাজত্ব করেছে এবং তারা সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছে মৌর্য পরবর্তীকালে। কারা, কিভাবে? দেখো, আমরা এই সমস্ত কিছু ইতিহাস জানতে পারছি বিভিন্ন ঐতিহাসিক সোর্স থেকে, যেমন জাস্টিন কিংবা পালিবিয়াস কিংবা স্ট্র্যাবোর বিবরণী থেকে আমরা জানতে পারছি এদের গল্প, কিংবা মিনান্দারের বজৌর কাস্টেটস শিলালিপি থেকে জানতে পারছি, বা পতঞ্জলির মহাভাষ্য থেকে জানতে পারছি, বা বৌদ্ধ ধর্মগ্রন্থ মিলিন্দ পঞ্চ হতে জানতে পারছি, কিংবা গ্রিক শাসকদের বিভিন্ন মুদ্রা থেকে এদের ইতিহাস সম্বন্ধে আমরা অবগত হতে পারি। এই যে ব্যাকটেরীয় গ্রিক লোকজন, এদেরকে বা এই যে অঞ্চল, এদের যে শাখা, এদেরকে আসলে আয়োনিয়ান বলা হতো। এই আয়োনীয় শব্দ থেকে যে শব্দের উৎপত্তি, সেটা হচ্ছে যবন। এর জন্য ভারতবর্ষে এদেরকে ইভানাস বা যবন নামে এরা পরিচিত। এবং গ্রিকের থেকে অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের নাটকেও এই শব্দটি বেশ ভালোভাবে ইনক্লুড হয়। আমরা বলে থাকি নাটকের ক্ষেত্রে নাটকের পর্দা পড়ে যায়, পর্দা প্রথা চলে আসে, এবং সেখান থেকে আমরা বলে দিই যে যবনিকা পতন হচ্ছে। এই সমস্ত শব্দরই কিন্তু উত্থান বা আসছে গল্পগুলো এই ব্যাকটেরীয় গ্রিক শক্তির দ্বারা। এবার এই ব্যাকটেরীয় গ্রিক শক্তি কীভাবে ভারতবর্ষে তারা শক্তি বিস্তার করলো? ভারতবর্ষে অভিযানের প্রথম এই ব্যাকটেরীয় গ্রিক শক্তির পথপ্রদর্শক হলেন থার্ড অ্যান্টিওকাস, এবং তার পরবর্তীকালে একই রকমভাবে ভারতবর্ষের শক্তি বা সাম্রাজ্য বিস্তার করার দিকে মনোদিয়ে রাখলেন আরেকজন শাসক, তার নাম হচ্ছে ইউথিডেমাস। কিন্তু ভারতবর্ষে প্রকৃত ব্যাকটেরীয় গ্রিক শক্তিকে বিস্তার যিনি করছেন, তিনি আর কেউ নন, ডিমিট্রাস। ইতিহাসে এনেকেই বলা হয় দত্তমিত্র বা দিমিত্রি নামে। ডিমিট্রাস যিনি ছিলেন, তার রাজধানী ছিল শিয়ালকোট বা সাক্কেলা বা সাকল, যাকে আমরা বলি। তিনি প্রথম শাসক, ইন্দো গ্রিক ব্যাকটেরীয় বলতে গেলে তিনি প্রথম, যিনি দ্বিভাষিক মুদ্রা প্রচলন করছেন, অর্থাৎ একটা কয়েনের দুই দিকে, একদিকে গ্রিক লেখা আর একদিকে খরেস্ট্রি লিপিতে
তারা লেখা করছেন, দুই ভাষার দ্বারা তারা মুদ্রা তৈরি করছেন। এবং ইন্দো গ্রিকদের হাত দিয়েই কিন্তু ভারতবর্ষের প্রথম স্বর্ণ মুদ্রার প্রবেশ ঘটছে একরকমভাবে। পরবর্তীকালে ব্যাপকভাবে যদি বলা হয় স্বর্ণ মুদ্রা প্রচলন করছে কাদের হাত দিয়ে, সেটা হচ্ছে কুষাণদের হাত দিয়ে। কিন্তু শুরুয়াত কাদের হাত দিয়ে? ইন্দো গ্রিকদের হাত দিয়ে। যাই হোক, এই দিত্তিমিয়াস বা দত্তমিত্রের দুটি সেনাপতি ছিল বিখ্যাত, এক ত্রোপোলোটাস আর দুই মিনান্দার। ভারতবর্ষের ইতিহাসে, ইন্দো গ্রিক শাসকদের ইতিহাসে মিনান্দার বা মিলিন্দের বেশ নাম আছে। মূলত এনার সময়কাল 115 থেকে 90 খ্রিস্টপূর্বাব্দ। এই মিনান্দার, তার উপাধি ছিল ধার্মিকাম। তিনি নাগসেন বৌদ্ধ ভিক্ষুকের কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং তার সঙ্গে বৌদ্ধ গুরুর যে প্রশ্নোত্তর পর্ব, সেটাই পরবর্তীকালে একটি সংকলিত গ্রন্থ হয় পালি ভাষায়, যার নাম ছিল মিলিন্দ পঞ্চহ বা বলা হয় মিলিন্দের প্রশ্নপত্র। যাই হোক, ওভারঅল যদি তোমরা দেখে নাও যে কি দাঁড়ালো ভারতবর্ষে এই ব্যাক্ট্রিয় এবং গ্রিক দুটো মিলিয়ে এবং ভারতীয় অঞ্চল মিলিয়ে যদি বলা যায় যৌথ শাসক হিসাবে সাকসেসফুল রাজা কে ছিলেন, তাহলে মনে রাখবে হেলিওক্লিয়াস ছিলেন। এবং শেষ পর্যন্ত লাস্ট ইন্দো গ্রিক রুলার ভারতবর্ষে কে থাকছেন? বিখ্যাত ফেমাস কে হচ্ছেন? ফেমাস হচ্ছেন অ্যান্টিওলাল কিডাস, যার আমলেই কিন্তু ভারতবর্ষের ওই বিষ্ণুদেবকে উৎসর্গ করে গরুর স্তম্ভ তৈরি হচ্ছে। এবং তার পরবর্তীকালে শেষমেশ ইন্দো গ্রিক শাসক হিসেবে টিকে থাকছেন তিনি হচ্ছেন হারমাইয়াস। পরবর্তীকালে কুষাণদের আক্রমণের দ্বারা, ওই যে কুজুলু কৎপিসেসের দ্বারা তারা তাদের শক্তি বিনাশ হচ্ছে। এর পরবর্তীকালে দেখা যায় যে শক শক্তির উত্থান। শক শক্তি এরা আসলে মধ্য এশিয়ার এক যাযাবর শক্তি, যাযাবর জাতি। তারা মূলত দুটো রাস্তাতে দুটো ভাগ হয়ে ভারতবর্ষে এন্ট্রি নিচ্ছে। যারা কাশ্মীরের পথ ধরে আসছে তাদেরকে বলা হচ্ছে শক মুরুন্ড, আর যারা বোলানগিরির পথ ধরে আসছে তাদেরকে বলা হয় শক সিথিয়া। এই শক জাতির যারা রাজা বা সম্রাট হচ্ছেন তারা দুটি উপাধি দিয়েছিলেন, এক ক্ষত্রপ আর দুই মহাক্ষত্রপ, অনেকটা পার্সিয়ান প্রভোকেশনে। তোমার আগেই ক্লাসেগুলো দেখে দিচ্ছি, সেটা হচ্ছিল তোমার স্যাট্রাপ বলা হতো, সেইখান থেকে ক্ষত্রাপ উপাধিটা যারা নিচ্ছেন। পরবর্তীকালে দেখা যাবে যে ভারতবর্ষে প্রথম রাজত্বকারী শক শাসক কে ছিলেন, তো মনে রাখবেন নাম হচ্ছে বোনোনেস। 40 খ্রিস্টপূর্বাব্দে এই বোনোনেস ভারতবর্ষের প্রথম রাজত্বকারী শাসক, শক শাসক। তার পরবর্তীকালে এক শক শাসক এসছেন, যেমন মোয়েজ বা মোগ, অজেস, অজিলাস এবং আরও অন্যান্য। কিন্তু শকদের ভারতবর্ষের উপকণ্ঠে ইতিহাস পড়তে গেলে দুটি কেন্দ্র দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে। এই দুটি কেন্দ্র দুটি জায়গাকে নিয়েছিল। ভারতবর্ষের উত্তর পশ্চিম বা উত্তরের দিকের অংশকে নিয়েছিল একটি, অর্থাৎ তক্ষশিলা মথুরাকে নিয়েছিল একটি, যাকে বলা হতো উত্তর ক্ষত্রপ অঞ্চল। আর পশ্চিমাংশ, দক্ষিণ পশ্চিমাংশ মানে গুজরাট এই সাইডটাকে নিয়ে একটা অংশ ছিল যাকে বলা হতো পশ্চিমী ক্ষত্রপ। মূলত তার কেন্দ্রস্থল ছিল উজ্জয়িনী। এই উজ্জয়িনীর যে শাখা বা উজ্জয়িনী শক শক্তির যে কেন্দ্রের যে প্রথম বা উল্লেখযোগ্য শাসক, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ভূমক প্রথম। আর উল্টো দিকে উত্তর ক্ষত্রপের একজন উল্লেখযোগ্য শক শাসকের নাম বলতে বললে তুমি মনে রাখবে মথুরার রাজা প্রথম রাজুবুলু। এই দুটো নাম অবশ্যই খেয়াল রাখবে। ইতিহাস ঘাটলে আরো জানা যাচ্ছে যে পশ্চিমী যে ক্ষত্রপ বা উজ্জয়িনীকে কেন্দ্র করে যে ক্ষত্রপরা আসছেন বা শক শাসকরা আসছেন, তারা পরবর্তীকালে আরো দুটি শাখায় ভাগ হয়ে যাচ্ছে। এক, তারা হচ্ছেন খহরত, আর দুই আর একটা হচ্ছে কর্দমক। এই খহরত যে শাখা শকদের, তাদের একজন উল্লেখযোগ্য শাসক বললে মনে রাখবেন নাম নহপান। নহপানের নাম তোমরা ইতিহাসে শুনেছ, সাতবাহনদের প্যালাল সময়কার শকরাজ নহপান। তিনি আসলে খহরত শাখার শাসক। তিনি আসলে ছিলেন একজন হিন্দু এবং তার রাজধানী ছিল ভৃগকুচ্ছ বা মান্দাসোর যাকে বলা হয়। ভৃগকুচ্ছ, যার বর্তমান নাম বারুচ বা ব্রোজ যাকে বলা হয়। এই বারুজ বা নহপানকে হারিয়েই পরবর্তীকালে কিন্তু সাতবাহনরা সেখান থেকে এই ইন্দো রোমান ব্যবসা বাণিজ্য বন্দর তৈরি করেছিল। যাই হোক, এবং আরেকজন লোক শাখা যে কর্দমাক বললাম,
তার উল্লেখযোগ্য শাসকের নাম বললে অবশ্যই মনে রাখবে রুদ্রদমন। রুদ্রদমনের ইতিহাস একটু স্পেসিফিক্যালি পড়তে হয়, তার কারণ রুদ্রদমনের বেশ কিছু বৈশিষ্ট্য ভারতবর্ষে রয়েছে। শক রাজ রুদ্রদমন আসলে কর্দমক শাখার তিনি শাসক। তিনি ধীরে ধীরে তার যে প্রভাব ভারতবর্ষে প্রভাবিত করেন, তার ইতিহাস আমরা জানতে পারি বিখ্যাত জুনাগড় শিলালিপি থেকে, যা মূলত সংস্কৃত গদ্য রচনা দ্বারা রচিত হয়েছিল। এই ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যাবে যে শকরাজ রুদ্রদমন সুদূর সিন্ধু থেকে এইদিকে গুজরাটের কচ্ছ অঞ্চল কিংবা কাথিয়াবার অঞ্চল, দক্ষিণের কোঙ্কান অঞ্চল, মারবার অঞ্চল, একটু মধ্য ভারতের দিকে এগিয়ে আসলে বিন্ধ্যাঞ্চলের দিকে এগিয়ে আসলে মালব অঞ্চল এবং গুজরাট মহারাষ্ট্র মিলিয়ে সৌরাষ্ট্র অঞ্চলে তার ক্ষমতা কায়েম রেখেছিলেন, একটা বড় সড় রাজত্ব তৈরি করে ফেলেছিলেন। এবং তিনি পরপর দুবার চ্যালেঞ্জ করেছিলেন সরাসরি সাতবাহন শাসকদেরকে, এবং সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীকে দুবার যুদ্ধে পরাজিতও করে দিয়েছিলেন। তার এই দুর্দণ্ড প্রতাপ শক্তি দেখে একটা সময় গৌতমীপুত্র সাতকর্ণী তিনি বৈবাহিক সূত্রের মাধ্যমে যুদ্ধ বন্ধ রাখার কৌশল নেন এবং তার ছেলে ওই বশিষ্ঠ পুত্র পুলমায়ের সঙ্গে তার বিয়ে দিচ্ছেন, তার রুদ্রদমনের মেয়ের সঙ্গে তার বিয়ে দিচ্ছেন এবং যুদ্ধে বা শান্তি বজায় রাখার চেষ্টা করছেন। যাই হোক, রুদ্রদমন শাসক হিসাবে কিন্তু প্রজা কল্যাণকামী ছিলেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তৈরি যে সুদর্শন হ্রদ ছিল, সেই হ্রদে বাঁধ নির্মাণ, বাঁধ সংস্কার করা এবং সেচ ব্যবস্থা সমস্ত কিছু করার জন্য চেষ্টা করেছিলেন যাতে চাষিদের সুবিধা হয়। এবং এই রুদ্রদমন, যার এত দোর্দণ্ড প্রতাপ রাজত্ব থাকলো, শেষমেশ শকরাও ক্ষয়িষ্ণু হচ্ছেন, একবার পল্লবদের আক্রমণের দ্বারা, আবার শেষ পর্যন্ত গুপ্ত বংশের যখন উত্থান হচ্ছে, শেষমেশ দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে প্রভাব তার দ্বারাও কিন্তু এই শকদের যে প্রভাব সেটা কিন্তু কোথাও না কোথাও পতন হচ্ছে বা তাদের ক্ষয়িষ্ণু হচ্ছে, তাদের ক্ষমতা কমে যাচ্ছে, তাদের শেষ হচ্ছে। যদি তোমাকে বলা হয় যে শকদের শেষ রাজার নাম কি কর্দমক বংশের বা কর্দমক শাখার, তাহলে মনে রাখবে শাসকের নাম হচ্ছে বিশ্বসেন। এবং ওভারঅল যে শকদের গল্প আমরা দেখলাম, সেই শকদেরকে পতঞ্জলির মহাভাষ্য অনুযায়ী তাদেরকে বলা হতো নির্মল শূদ্র। পতঞ্জলির মহাভাষ্য অনুযায়ী বলা হতো তাদেরকে নির্মল শূদ্র। যাই হোক, শক পরবর্তীকালে যে শক্তি ভারতবর্ষে আবার এস্টাবলিশ হয়েছে তার নাম হচ্ছে পল্লব ডাইনেস্টি বা পল্লব শক্তি, পার্থিয়ান্স। মূলত এদের শক্তি বলতে পারো যে মিডিল ইস্টের ওই সাইড থেকে শুরু হয়েছিল এবং পুরো ভারত এদিকে জুড়ে দিয়ে ভারতবর্ষের উত্তরাংশের অনেকখানি পাটলিপুত্র অব্দি বিস্তার করে দিয়ে কিন্তু তিব্বত ঘেঁষা হয়ে মঙ্গোলিয়ার অনেকটা ঘেঁষা করে আজারবাইজান দিয়ে একদম পুরো এই মধ্যপ্রাচ্য জায়গাটা কিন্তু তিনি ধরে নিচ্ছে এই পার্থিয়ানরা। অর্থাৎ তাদের উত্থান হচ্ছে কাস্পিয়ান সাগর থেকে, কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব দিক, যাকে বর্তমানে আমরা বলি সিরিয়া অঞ্চল, সেই সিরিয়া অঞ্চলের তারা ওইখানকারই আদি লোকজন। এবং সেখান থেকে এই শক্তিকে বিকশিত করছে যে রাজা, তার নাম হচ্ছে মিথ্রিডেটিস। পরবর্তীকালে এই মিথ্রিডেটিস ব্যাকট্রিয় জয় করছেন, মানে তার আগে তো এই অঞ্চল ছিল ব্যাকট্রিয় শাসকদের আন্ডারে, তো ব্যাকট্রিয় জয় করছেন এবং শেষমেশ এই শক্তির বিকাশ হচ্ছে বিশেষ করে ভারতবর্ষে এই শক্তির বিকাশ করছেন যে শাসকের হাত ধরে, তার নাম হচ্ছে গন্ডোফার্নিস। তিনি আসলে পল্লব শক্তির রাজা, তিনি বেস্ট রুলার। এই গন্ডোফার্নিসের ইতিহাস আরেকটু যদি মেন কাজের পয়েন্টগুলো দেখে নিই আমরা, তাহলে দেখতে পাবো গন্ডোফার্নিস তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষা নিচ্ছেন সেন্ট থমাসের কাছ থেকে, এবং তার আমলেই কিন্তু ভারতবর্ষে প্রথম খ্রিস্ট ধর্মের প্রচার হচ্ছে। শেষমেশ এই পল্লব শক্তিও তাদের ধ্বংস হচ্ছে কুষাণদের দ্বারা। ঠিক এরপরে চলে আসবো আমরা, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো দেখে নিলাম, এরপরে চলে আসবো আমরা ভারতবর্ষের অন্তর্বর্তী যে ট্রমা চলছে সেইগুলোকে। যেমন প্রথমে আসছে উত্তর ভারতে শুঙ্গ ডাইনেস্টি, বৃহদ্রথ শেষ মৌর্য শাসক, তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ, তাকে সরিয়ে দিয়ে তিনি শুঙ্গ ডাইনেস্টি তৈরি করছেন। এবং তার পরবর্তীকালে এই অন্যান্য অঞ্চল থেকে আসছে কানহোরা, এবং তারপরে উৎকল বা কলিঙ্গ থেকে উঠে আসছে চেদি ডাইনেস্টি।
এবার এই তিনটে ডাইনেস্টি কি করে তাদের ক্ষমতা বিস্তার করছে বা তাদের কি ইতিহাস, সেটা আমরা একটুখানি চলো পর্যবেক্ষণ করে নিই। প্রথমে আসি শুঙ্গ ডাইনেস্টি বা শুঙ্গ রাজবংশের গল্পতে। এদের ইতিহাস আমরা জানতে পারি পতঞ্জলির মহাভাষ্য থেকে, 2 বাণভট্টের লেখা হর্ষচরিত থেকে, 3 গার্গী সংহার থেকে, 4 কালিদাসের মালবিকা মিত্রমের থেকে দেখতে পাই। ওভারঅল শুঙ্গ ডাইনেস্টি আমরা আগেই বললাম মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথের যে সেনাপতি তিনিই পুষ্যমিত্র শুঙ্গ, তাকে সরিয়ে দিয়ে তিনি শুঙ্গ ডাইনেস্টি তৈরি করছেন। তো ফাউন্ডার পুষ্যমিত্র শুঙ্গ, যার সময়কাল মোটামুটি 150 খ্রিস্টপূর্বাব্দ। তিনি আসলে ব্রাহ্মণ্য বা ব্রাহ্মণ ধর্মাবলম্বী ছিলেন। তার আমলেই মূলত এই ব্রাহ্মণ্য ধর্ম বা ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্মের আবার একটা জনপ্রচার শুরু হচ্ছে। এবং তিনি কিন্তু খুব গোড়া ব্রাহ্মণ ছিলেন, তিনি আসলেই বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন, তিনি কিন্তু ধর্ম সহিষ্ণু ছিলেন না। তার আমলেই ভারতবর্ষে এই শুঙ্গদের সময়ে ভারতবর্ষে শিল্পকলার কেন্দ্রস্থল হয়ে উঠছে বিদিশা নামক স্থান। এবং এই শুঙ্গ ডাইনেস্টির আমলেই কিন্তু ভারতবর্ষে প্রথম ব্রাহ্মণদের জন্য ভূমিদান প্রথা চালু হচ্ছে, যা বিস্তার হচ্ছে গুপ্ত যুগেও। এবং শেষমেশ শুঙ্গ ডাইনেস্টির অনেক শাসক চলে আসার পর দেখা যাবে শেষ ইম্পর্টেন্ট শাসকের নাম ছিল দেবভূতি। তার সময়কাল মোটামুটি 82 খ্রিস্টপূর্ব। ঠিক এরপরে আসছে কানহ বংশ। একই রকমভাবে যে দেবভূতি ছিলেন, তারও অমাত্য ছিলেন এই কানহ বংশের ফাউন্ডার বাসুদেব কানহ। তিনিও পার্টিকুলার দেবভূতিকে সরিয়ে দিচ্ছেন, তিনিও সরিয়ে দিয়ে কানহ বংশ তার প্রতিষ্ঠা করছেন। তার সময়কাল মোটামুটি 75 খ্রিস্টপূর্ব। তারপরে একের পর এক আসে ভূমিপুত্র, নারায়ণ কানহ, এবং শেষমেশ উল্লেখযোগ্য কানহ শাসক আসছেন, তিনি হচ্ছেন সুশর্মন। সুশর্মন শেষ পর্যন্ত কানহ বংশকে ধরে রাখতে পারছে না, শেষমেশ অন্ধ্রদের আক্রমণের দ্বারা তিনি জর্জরিত হয়ে মগধে তার যে শক্তি যেটুকু ছিল সেটুকু ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এরপরে চলে আসছে কলিঙ্গের চিদি ডাইনেস্টি। কলিঙ্গ অঞ্চল তোমরা উৎকল অঞ্চল নিশ্চয়ই জানো। এই কলিঙ্গের চিদি ডাইনেস্টির তার ফাউন্ডারই হচ্ছেন মহামেঘবাহন। এই কলিঙ্গ ডাইনেস্টি বা কলিঙ্গে চিদি ডাইনেস্টির গল্প আমরা এগুলো জানতে পারি ভুবনেশ্বরের কাছে, আজকের যে ভুবনেশ্বর উড়িষ্যার, সেই ভুবনেশ্বরের কাছে হান্তি গুম্ফা লিপি থেকে, যেটা লেখা হয়েছিল প্রাকৃত ভাষার দ্বারা। যাই হোক, মহামেঘবাহনের পরবর্তীকালে যিনি শাসক হন তিনি হচ্ছেন বক্রদেব। আমরা আজকে তোমরা যারা ঘুরতে যাও এই পুরী বা ওই আশপাশের অঞ্চলটা উড়িষ্যা ঘুরতে যাও, তারা নিশ্চয়ই উদয়গিরি খণ্ডগিরির নাম শুনেছ। এই যে উদয়গিরির যে গুহা, তার একটা অংশর কাজকর্ম শুরু করে দিয়েছিলেন তৈরি করার দিক থেকে তিনি হচ্ছেন এই কলিঙ্গে চিদি বংশের শাসক বক্রদেব। পরবর্তীকালে আরেকজন বিখ্যাত এবং বেস্ট রুলার আসেন, তিনি হচ্ছেন খারবেল। এবং এই খারবেলেরই তিনি তৈরি করছেন এই হাতিগুম্ফা লিপি বা শিলালেপটাকে। খারবেল তার উপাধি কি ছিল? তার উপাধি ছিল জৈন ভিক্ষু রাজা নামে। এবং তিনি শেষমেশ তার পিতা বক্রদেবের তৈরি যে কাজ শুরু সেটা শেষ করছেন, অর্থাৎ উদয়গিরি খণ্ডগিরির যে গুহা মন্দির নির্মাণের কাজ তিনি সমাপ্ত করছেন। এবং তিনিও প্রজা কল্যাণকামী ছিলেন। তানাসুলি জলাধার তিনি তৈরি করছেন এবং সেখান থেকে জলাধার থেকে খাল খনন করে রাজধানী কলিঙ্গ অবধি তিনি সেচের ব্যবস্থা করছেন, যাতে সবার জলের যে সেচ ব্যবস্থা যাতে ঠিকঠাক হয়, চাষিদের সুবিধা হয়। কিন্তু তিনিও কিন্তু রাজনৈতিকভাবে প্রশাসনিক শাসক হিসাবে কিন্তু দোর্দণ্ড প্রতাপ ছিলেন। তিনিও উত্তর ভারতে বিভিন্ন যে রাজ্যগুলো ছিল সেখানকার শাসকদের ওপর তার কমান্ডকে এস্টাবলিশ করেন। দক্ষিণ ভারত শাসকদের ওপরও কিন্তু তিনি কমান্ড এস্টাবলিশ করেন। মগধের দিকেও এস্টাবলিশ করেন তার ক্ষমতা, তার আনুগত্য সবাই মেনে নেয়, অবন্তীর দিকেও মেনে নেয়। তিনি মহারাষ্ট্রের দিকের যে শাসক তাদেরকেও কিন্তু বেশ বেগরবাই চাপ দিয়েছিলেন। তিনি কার সমসাময়িক ছিলেন? তিনি সমসাময়িক ছিলেন সাতবাহন রাজ প্রথম সাতকর্ণীর। অর্থাৎ মৌর্য পরবর্তীকালের বিভিন্ন ইতিহাস আমরা এই খারবেলের
পার্টিকুলার হাতি গুম্ফা লিপি থেকেও জানতে পারি। ঠিক এরকমভাবেই আমরা একের পর এক বিভিন্ন টপিক একদম জিস্ট ওয়েতে মাইন্ড ম্যাপ করে তোমাদের নিয়ে আসছি যে মূল কাজের পয়েন্ট কী কী। তোমরা তো টেক্সট পড়ছোই, তার সঙ্গে সঙ্গে এরকম ক্লাস করো, নোট দেখো, নোটগুলো কোথায় দিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আর প্রতিদিন এই যে রকমের যে কনসেপচুয়াল ক্লাস টপিক ওয়াইজ চলছে এগুলো পড়ো। পরের দিনকে আমরা এই যে টপিকটা শেষ করছি, এই মৌর্য পরবর্তী যুগের যে গল্প আমরা পরের দিনকে পড়ে নেব। এই পরবর্তীকালে ভারতবর্ষে কুষাণরা কীভাবে আসছে, পরবর্তীকালে সাতবাহন কীভাবে তার শক্তি বিস্তার করছে একটা রাষ্ট্র হিসাবে, এবং তারপরে ভারতবর্ষে স্বর্ণযুগ গুপ্তদের ইতিহাস আমরা একের পর এক দেখে নেব। পড়তে থাকো, লড়তে থাকো, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।